हेलो बच्चों। तो आज का আমরা ডিসকাস করব আমরা ক্লাস 12 এনসিইআরটি সিলেবাসের ইউনিট 3 ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চৌম্বকত্ব পার্ট 3। তো পার্ট 1 এবং পার্ট 2 তে আমি কিছু ডিরাইভেশন বুঝিয়েছিলাম যেগুলা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি বারবার বলেছিলাম এগুলি ভালো করে প্র্যাকটিস করার জন্য এবং ভালো করে পড়ার জন্য। তো আজকের যে পার্টটা এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট পার্ট একটা, তবে এটা এই চ্যাপ্টারের সব থেকে ইন্টেলেকচুয়াল টাইপ মানে বুঝার একটা পার্ট। তো এই ভিডিওটা যদি কারোর কোনো প্রবলেম ফেস হতে পারে, কারণ এটা এই চ্যাপ্টারের সব থেকে কঠিনতর পার্ট যেটা ওইটা। এটার মধ্যে আমি আজকে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা এবং সাইক্লোট্রন কি এটার শুরু থেকে শেষ অবধি বুঝাবো, ঠিক আছে? তো এইটা খুব মনোযোগ সহকারে এবং ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। আর যদি না বুঝো এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এটা অ্যাটলিস্ট 2 টাইমস ভিডিওটা দেখো, তাইলে তোমরা অনেক সুবিধা হইব, ঠিক আছে? আমি শুরু করি, তারপর যদি কোনো প্রবলেম হয় বুঝতে বা লেখা বুঝতে যদি কোনো প্রবলেম হয় ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। তাহলে আমি ওই পার্টিকুলার টপিক বা ওই পার্টিকুলার যে জিনিসটার উপর তোমাদের ডাউট ওইটার উপর ভিডিও করে আমি পুনরায় আপলোড করে দেব, ঠিক আছে? তো সাইক্লোট্রনটা বোঝার আগে আমাদের বুঝতে লাগবে অ্যাকচুয়ালি চুম্বক বল বা লরেন্জ বল যেটাকে বলে। আমরা তড়িৎ ক্ষেত্র পেয়েছিলাম লরেন্জ বল এবং চুম্বক ক্ষেত্র আমরা লরেন্জ বল বলে একটা জিনিস পাবো। তো এটা আবার কি দেখো, তড়িৎ ক্ষেত্রে তার আগে আমি একটা সিম্পল জিনিস তোমাদের বুঝাই। এটা হলো বেসিক ফান্ডামেন্টাল জিনিস যে আধান তো আমরা জানি, আমরা ইউনিট 1এও আধান আমরা পড়েছিলাম, যেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। এই আধান নিয়েই সমস্ত খেলা, ঠিক আছে? তো আধান যখন রেস্টে থাকে মানে আধান যখন স্থির থাকে তখন আধান থেকে যেটা প্রডিউস হয় বা যেটা সৃষ্টি হয় সেটা হলো তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? আধান যখন স্থির থাকে তখন তার থেকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং আধান যখন গতিশীল হয় তখন তার চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে? এখানে অনেকের মনে কোয়েশ্চেন জাগে বা ছোটো একটা আমার মনেও কোয়েশ্চেন জেগেছিল যে তখন হয়তো বা আমি এটার এক্সপ্লেনেশন ঠিকভাবে পাই নাই যে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি কি বা এটা কীরকমভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? তো চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যেরকম ধরো আমি একটা সিম্পল লজিক দেখাই। আমরা যখন গাড়ির মধ্য দিয়ে যাই টার্নিং কাটে তখন আমরা ওই টার্নিংয়ের উল্টো দিকে একটা বল অনুভব করি যেটাকে বলে অভিকেন্দ্র বল। সেটা কিন্তু আমরা দেখি না, ঠিক আছে? সেটা আমরা পরিমাপও করতে পারি না, কারণ আমি দেখি না, তাহলে আমি কীভাবে পরিমাপ করব? কিন্তু একটা বল আমরা অনুভব করি, ঠিক আছে? তো যে কোনো বল বা অনেক জিনিস অনেক এনার্জি যেটা আমরা ফিল করতে পারি কিন্তু এক্সপ্লেনেশন দিতে পারি না বা ক্যালকুলাস বা এটা আমরা প্রুফ করতে পারি না টেম্পোরালি মেথডে, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা একটু ডিপে যাই বা সাইন্টিফিক্যালি আরেকটু মেজর এক্সপেরিমেন্টে যাই তখন আমরা এগুলি প্রুফ করতে পারি। তো সেমভাবে আধান যখন স্থির থাকে তখন তার চারিদিকে একটা তার এনার্জি বা তার একটা নিজের যে প্রভাব ওইটা পড়ে, যেটাকে আমরা নাম দিই তড়িৎ ক্ষেত্র। আর আধান যখন গতিশীল হয় তখন তার চারিদিকে আরেকটা অন্য রকমের এনার্জি বা প্রভাব সে ফলায়, সেটা হলো আমাদের চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? মনে রাখবা আধান যখন স্থির থাকে তখন যেটা সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র আর গতিশীল হলে চুম্বক ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রে যখন সৃষ্টি হয় কিউ আধান যদি ই তড়িৎ ক্ষেত্রে থাকে তখন সে যে বল পাই এফ ইকুয়ালস টু কিউ ই। এটা আমরা ক্লাস 12-এর এই ইউনিট 1 চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে এফ ইকুয়ালস টু কিউ ই, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এখন ঘটনা হলো কিউ আধানকে
বি চুম্বক ক্ষেত্রে রাখলে যে বল অনুভব করে কিউ ভি ক্রস বি, ঠিক আছে, এটা ভি ক্রস বি বা কিউ ভি বি সাইন থিটা, কারণ ক্রস প্রোডাক্ট করলে আসে সাইন থিটা, ঠিক আছে। এখন বলবা যে স্যার আপনি তো বললেন কিউ আধানকে বি চুম্বক ক্ষেত্রে রাখলে বল কি কিউ ভি বি, এখানে ভি কোথা থেকে আসলো? আপনি তো ভি এর কোনো মেনশনই করলেন না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি আমি আগেই বলেছিলাম যে আধান গতিশীল হলেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো অবভিয়াসলি চুম্বক ক্ষেত্রে আধান গতিশীল থাকতেই লাগবে, তো গতিশীল যদি হয় তার তো একটা ব্যাগ থাকবেই, ঠিক আছে। তার জন্য এটা হলো চুম্বক ক্ষেত্রে আধানকে রাখলে যে বল অনুভব করে সেটা হলো এফ বি। তাছাড়া আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকেও আমরা পাই যে বাম হস্তের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সমগুণে যদি আমরা রাখি, তর্জনী যদি কি ডিনোট করে চুম্বক ক্ষেত্র, মধ্যমা যদি ব্যাগ বোঝায় তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বল বুঝাবে, ঠিক আছে। তার মানে আমরা যদি বি ভি এবং এফ তাদের সমগুণে রাখি তাহলে আমরা সিস্টেমটা গঠিত হয়, বা বি আর ভি যদি সমগুণে থাকে তাহলে তার সমগুণে বল আমাদের এফ অনুভব হবে, ঠিক আছে। তো এই দুইটা লকে যদি আমরা একসাথে করি তার মানে এফ ইকুয়ালস টু এফ ই প্লাস এফ বি ইকুয়ালস টু কিউ ই প্লাস কিউ ভি বি সাইন থিটা, এটা হলো আমাদের লরেঞ্জ বল, ঠিক আছে। এটা হলো আমাদের লরেঞ্জ বল। তাছাড়া এটাকে বলে লরেঞ্জ তাড়িতিক বল, মানে তড়িতের ক্ষেত্রে বল, আর এটাকে বলে লরেঞ্জ চুম্বকীয় বল, মানে চুম্বকের ক্ষেত্রে এটা হলো লরেঞ্জ বল। বিজ্ঞানী লরেঞ্জ আবিষ্কার করলেন বলে তাকে নাম দেওয়া হয় লরেঞ্জ বল, ঠিক আছে, একদম ইজি। এখন এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের সংজ্ঞাও পাই, যেমন কিউ যদি 1 হয়, ভি যদি 1 হয় এবং এফ যদি 1 হয় তাইলে বি ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাছাড়া বি এর একক হলো আমাদের বি এর একক ওয়েবার পার মিটার স্কোয়ার, ডাব্লিউ মানে ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকে বলা হয় টি মানে টেসলা। ওয়েবার পার মিটার স্কোয়ার যে কথা, টেসলা একই কথা, ঠিক আছে। এটা হলো আমাদের লরেঞ্জ বল, বোঝা গেল। এখন যেটা আমরা দরকার সেটা হলো সাইক্লোট্রন। সাইক্লোট্রন বুঝার আগে, সাইক্লোট্রনে যাওয়ার আগে, সাইক্লোট্রন জিনিসটা কি? সাইক্লোট্রন জিনিসটা আসলে আমাদের সাইক্লোন থেকে। সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মানে ঘুরতে ঘুরতে যে ঝড়ের সৃষ্টি হয় সেখান থেকে সাইক্লোট্রন। তার মানে এখানে এরকম একটা কিছু থাকবো যেটা ঘোরার ফলে, মানে ঘোরার সাথে এটা রিলেটেড। সাইক্লোন যদি ঘূর্ণিঝড় হয় অবশ্যই এটা ঝড়টা ঘোরার ফলে হয়। তো এখানে সাইক্লোট্রন বলতে ঘোরার একটা ব্যাপার স্যাপার থাকবো। তো ব্যাপার স্যাপারটা যাওয়ার আগে আমি ঘোরার মানে আবর্তন করার যে ঘটনাটা এটাকে আলাদাভাবে বুঝে নিই, তাহলে আমার সাইক্লোট্রন বুঝতেও সুবিধা হবে। যেমন এখন কিউ আধানকে যদি আমি কিভাবে বৃত্তাকার পথে ঘুরাবো সেটা আমার আগে বুঝতে লাগবে, ঠিক আছে। তো তার আগে কিছু একটা জিনিস আমরা দেখি যে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র এটা তো আমরা জানি চুম্বক ক্ষেত্র কি, তাহলে সমবল দিয়ে দিই। সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রটা কি আগে আবার পুনরায় আলোচনা করে নিই। চুম্বক ক্ষেত্র মানে আমরা যখন তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠাবো তখন তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা আমরা পড়লাম। আধান যদি গতিশীল হয় তাইলে সে তার চারিপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। বা আমরা যদি পার্মানেন্ট ম্যাগনেট উত্তর মেরু দক্ষিণ মেরু পাশাপাশি রাখি তখন তাদের মাঝখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। আমরা কৃত্রিম উপায়ে বা প্রাকৃতিক উপায়ে যে কোনো উপায়ে আমরা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারি, তাতে কোনো সমস্যা আমাদের নেই। এখন ঘটনা হলো সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র কিভাবে আমরা বুঝাবো। সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র বুঝাতে গেলে পরস্পর সমান্তরাল রেখা দিয়ে আমরা সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র আমরা বুঝাই, ঠিক আছে। এই
তার দিক বোঝানোর জন্য আমরা এরো দিই, সেটাই যথেষ্ট। ঠিক আছে, এই হলো সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র। এখন দেখো এখানের এক্সপেরিমেন্টগুলো বোঝানোর জন্য বা এখানের ডিরাইভেশনগুলো বোঝানোর জন্য আমাদের 3D ফিগার প্রয়োজন। কেন? কারণ চুম্বক ক্ষেত্র যেমন এটা বাম হস্ত নিয়মে দেখো চুম্বক ক্ষেত্র, ব্যাগ, বল, তো এখানে 3টা অক্ষ প্রয়োজন, কিন্তু আমরা বোর্ডে শুধু 2টাই অক্ষ ড্র করতে পারি। তার জন্য কি করা হয়, চুম্বক ক্ষেত্রকে সবসময় তোমরা যে খাতায় লিখবা তার সাথে অভিলম্ব বরাবর বা বোর্ডের সাথে অভিলম্ব বরাবর এরকমভাবে বোঝানো হয়। চুম্বক ক্ষেত্রটা মনে রাখবা এই ডাইরেকশনে থাকে, এটা এক্স অক্ষ, দেখো এখানে আমি অক্ষ দিয়ে বুঝাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ কোনটা, আমার যে কলমের ডাইরেকশনটা মানে এটা হলো জেড অক্ষ। তো জেড অক্ষ বরাবর আমরা সবসময় চুম্বক ক্ষেত্র বুঝিয়ে থাকি। তখন কি করা হয়, চুম্বক ক্ষেত্রকে এরকম ক্রস দিয়ে বল করে বোঝানো হয়। ঠিক আছে, এরকম, তার মানে এটা বোর্ডের সাথে অভিলম্ব বরাবর। ঠিক আছে, মানে বোর্ডের পেছনে ধরো উত্তর মেরু আর বোর্ডের সামনে দক্ষিণ মেরু, তাহলে তাদের মধ্যবর্তী জায়গা কি হবে, সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্র। তো এইভাবে আমরা চুম্বক ক্ষেত্র বুঝিয়ে থাকি। ঠিক আছে, তো এখানে এই যে ফিগারটা, এখানে আমরা কি আছে এন, আর এখানে কি আছে এস, একদিকে উত্তর মেরু একদিকে দক্ষিণ মেরু, তার জন্য চুম্বক ক্ষেত্র তাদের মাঝখানে সমবল সম্পন্ন। ঠিক আছে, এখন সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। ঠিক আছে, সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ, এটা বোঝানো খুবই প্রয়োজন এবং এখান থেকে আমাদের ইন্টারেস্টিং জিনিসটা শুরু হয়। তাইলে সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ, আহিত কণার গতিপথ। তো এখানে একটা শুরু করার স্টার্টিংয়ে আমাদের দরকার কি দরকার, যে আমাদের যে ফর্মুলাটা এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। ঠিক আছে, তার মানে কিউ ভি বি সাইন থিটা। এখানে আহিত কণার গতিপথ বোঝানোর জন্য আমাদের 3টা কেস বা 3টা বিশেষ ক্ষেত্র আমাদের আলাদা আলাদাভাবে বুঝতে হবে। প্রথমটা হলো আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়। প্রথমটা কি, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়। আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হয় তাহলে এটা কীরকম হবে বা তার গতিপথটা কীরকম হবে। এখানে কি আহিত কণা চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল, তার মানে ভি এবং বি এ দুটার মধ্যবর্তী কোণ কি হবে, সমান্তরালে যেহেতু 0 ডিগ্রি। ঠিক আছে, সমান্তরালে যেহেতু 0 ডিগ্রি, তার মানে এখানে যখন আমরা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 0 মানে 0, তার মানে 0। তার মানে আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয় তাহলে সে কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয় সে কোনো বল অনুভব করবে না। দ্যাট মিন্স ধরো এখানে সমবল সম্পূর্ণ চুম্বক ক্ষেত্র আমি দেখাইলাম, এই হলো আমাদের সমবল সম্পূর্ণ চুম্বক ক্ষেত্র। তার মাঝখানে যদি কোনো আহিত কণা থাকে, তার মধ্যবর্তী জায়গায় যদি কোনো আহিত কণা থাকে, ধর এটা একটা আহিত কণা প্লাস চার্জ এবং সে সমান্তরালে গতিশীল, তাইলে সে কোনো বল অনুভব করবে না এবং সে যেহেতু বল অনুভব করবে না সমবেগে তার সমান্তরালে চলতে থাকবে। ঠিক আছে, সমবেগে সে চুম্বক ক্ষেত্রে সমান্তরালেই চলতে থাকবে, কারণ এই ক্ষেত্রে থিটা হলো আমার 0 ডিগ্রি, তার জন্য এফ ইকুয়ালস টু 0 ডিগ্রি।
এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেস হলো আহিত কণাটি চুম্বক ক্ষেত্রের অভিলম্বে যদি থাকে, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকে, এটাই হলো আমাদের মেইন কেস, এবং এখান থেকেই আসে আমাদের সাইক্লোট্রনের উৎপত্তি। ঠিক আছে, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকে তাহলে কি হবে, এটা বুঝাইতে গেলে আমাদের 3D ফিগার প্রয়োজন। তো 3D ফিগার বোঝানোর জন্য আমি কি করি, এখানে আমি একটা এরকমভাবে ক্রস দিয়ে দিয়ে আমি বুঝাই যে চুম্বক ক্ষেত্রটা আমাদের যে বোর্ডের সাথে অভিলম্ব বরাবর। ঠিক আছে, আমি ক্রস দিয়ে আমি বুঝাইলাম যে চুম্বক ক্ষেত্র আমাদের বোর্ডের সাথে অভিলম্ব বরাবর, মানে চুম্বক ক্ষেত্র এইদিকে, যেটা আঁকা সম্ভব না। ঠিক আছে, দেখো চিত্রটা দেখা যায়নি ভালো করে, চুম্বক ক্ষেত্র আমাদের বোর্ডের সাথে অভিলম্ব বরাবর। ঠিক আছে, এখন চুম্বক ক্ষেত্র তো এইদিকে, এখন যদি আমি এই ডাইরেকশনে যদি আমি একটা আহিত কণা পাঠাই, ঠিক আছে, এই ডাইরেকশনে যদি আমি একটা আহিত কণা পাঠাই তাইলে কি হবে দেখো, দাঁড়াও অন্য কালার দিয়ে বুঝাই। ধরো আমি এই ডাইরেকশনে একটা আহিত কণা পাঠাইলাম, এই ডাইরেকশনে ভি বেগে আহিত কণা আমি পাঠাইলাম, তো দেখা যায় কি এদিকে বেগ, এদিকে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, এই হলো বাম হস্ত নিয়ম। দেখো এদিকে ব্যাক, সরি কীভাবে বোঝানো যায়, চুম্বক ক্ষেত্র কোনটা, এটা, আর ব্যাক কোনটা, এটা তো এরকম না, এটা এরকম, হ্যাঁ এরকম। দেখো এটা হলো ব্যাক, এটা হলো চুম্বক ক্ষেত্র, তাহলে নিচের দিকে একটা বল অনুভব সে করবে, তার বলটা হবে নিম্নাভিমুখী। ঠিক আছে, সে নিচের দিকে একটা বল অনুভব করবে, মানে এদিকে একটা বল অনুভব সে করবে, তার মানে সে এদিকে আসতে যাবে, মানে এদিকের গতি থেকে সে এদিকে একটু সরে যাবে, ধীরে ধীরে নিচের দিকে সে নেমে যাবে। এখন ধরো কোনো একটা মুহূর্তে সে ঘুরে এই জায়গাতে আসলো, তখন তার যে বলটা কোন দিকে থাকবে, এদিকে। ঠিক আছে, বলটা থাকবে এদিকে, ব্যাগ তো তার সে সমান্তরালে বা চুম্বক ক্ষেত্রের সমান্তরাল বা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আমাদের এই দিক বরাবর ব্যাগ থাকবে, এটাও কিন্তু চুম্বক ক্ষেত্রের লম্ব, কারণ চুম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর আমি এই প্লেনে যে দিকে ব্যাগ থাকুক না কেন সবটা চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবরই থাকবে। ঠিক আছে, জিনিসটা বোঝার ট্রাই করো। চুম্বক ক্ষেত্র এই ডাইরেকশনে, তো ব্যাগ আমি এদিকে দিই, এদিকে দিই, এদিকে দিই, এদিকে দিই, এই প্লেনে এক্স ওয়াই প্লেনে যে কোনো জায়গার মধ্যে যে কোনো দিকেই ব্যাগ দিই না কেন সেটা জেড অক্ষের সাথে লম্বভাবেই থাকবে। ঠিক আছে, তো আপাতত আমি এই ডাইরেকশনে ব্যাগ দিলে তার নিচের দিকে একটা বল অনুভব হয়, তার জন্য সে একটু নিচের দিকে কার্ভ হয়ে গেল, এই জায়গাতে আসার পরে তার ব্যাগ এই দিক বরাবর, আবার সে নিচের দিকে একটা বল অনুভব করবে, তাতে কি হয়, সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, বৃত্তাকার পথে সে ঘুরতে থাকে। চুম্বক ক্ষেত্রের অভিলম্ব বরাবর কোনো আহিত কণাকে যদি ছাড়া হয় তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই কেসটা কি, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রে অভিলম্বে থাকে, আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রে অভিলম্বে বা লম্বভাবে থাকে, তার মানে এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকেই সাইক্লোট্রনের উৎপত্তি। দেখো এই জায়গার মধ্যে সে এখন ঘুরতে থাকবে, তাকে যদি আমি এদিকে যদি আমি ব্যাক দেই তাহলে সে এই রাস্তা দিয়ে ঘুরতে থাকবে। এখন দেখো আমাদের নর্মাল ফর্মুলা যেটা, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি মিনস কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, তো এখানে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি মিনস 1, তার মানে কিউ ভি বি, তাহলে সে তার নিচের দিকে একটা সবসময় কিউ ভি বি বল সে অনুভব করবে। ঠিক আছে, এখন এই বলেরটা যদি বৃত্তপথে
ঘোরার জন্য অভিকেন্দ্র বলের সমান হয় তাহলে সে অনবরত বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ঠিক আছে, তো এটার যে ব্যাসার্ধ, আমি যে বৃত্তাকার পথটা ড্র করলাম, এটার যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি আর ধরি, আর কণাটার ভর যদি আমি এম ধরি, তার ব্যাগ তো দেওয়া আছে ভি, তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা কি হবে? এফ ড্যাশ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এটা হলো অভিকেন্দ্র বল। এখন অভিকেন্দ্র বল আর চুম্বকীয় বলকে আমরা ইকুয়াল ধরতে পারি, কারণ সে বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে এখান থেকে কি লেখা যায় যে আমাদের কিউ ভি বি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখান থেকে তো একটা ভি তো ক্যান্সেল করা যায়, তার মানে কিউ বি ইকুয়ালস টু এম ভি বাই আর। এখান থেকে ব্যাসার্ধ যদি বার করি, আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। এটা হলো বৃত্তাকার পথে ঘোরার ব্যাসার্ধ, যেটা আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। এটাকে আরেকভাবে লেখা যায় ভি বাই কিউ বাই এম বি। ঠিক আছে, এটারই অল্টারনেটিভ ফর্মে এটা লেখা যায়। এমটাকে যদি আমরা নিচে আনি, কিউ নিচে লেখা যায় যে দেখো ভি বাই কিউ বাই এম বি। এখন এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হলো, যদি দেখা যায় যে আমরা দেখো চিত্রের মধ্যে এবং ইকুয়েশনের মধ্যে লক্ষ্য করে দেখো, যদি দেখা যায় যে এখানের মধ্যে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কার কার উপর নির্ভর করে, এটা নির্ভর করে আমাদের তার বেগ, চুম্বক ক্ষেত্র এবং কিউ বাই এম এর উপর। কিউ বাই এম যে জিনিসটা, এটা একটা আলাদা জিনিস, এটা হলো আধান বাই ভর। ঠিক আছে, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে তার ইলেকট্রন এবং প্রোটন যখন নিয়ে আমরা ক্যালকুলেশন বা কথা বলবো, তো ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান সেম। ঠিক আছে, ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান সেম, কিন্তু প্রোটনের ভর অনেক বেশি। ঠিক আছে, প্রোটনের ভর অনেক বেশি বলে কিউ বাই এম যেটা আছে, এটা প্রোটনের বেলায় কি হবে? অনেক কম হবে। তো প্রোটনের বেলায় যদি কিউ বাই এম এই রাশিটা যদি কম হয়, তাহলে আর এর মান কি হবে? বেড়ে যাবে। এবং ইলেকট্রনের বেলায় কিউ বাই এম এর মানটা অনেক কম, তার জন্য আর এর মান কি হবে? নিচেরটা যদি কম হয়, হোলটা কি বেড়ে যায়, তার মানে ইলেকট্রনের আর এর মান অনেক বেশি হবে। ঠিক আছে, দেখো নাকি এখানে আমি আবার লিখি, মনে হয় অপোজিটভাবে বললাম। ইলেকট্রনের বেলায় মাস কি ইলেকট্রনের কম, তার মানে কিউ বাই এম যেটা আছে এটা বেশি। নিচেরটা এম যেহেতু কম, তার জন্য কিউ বাই এম বেশি, তার মানে ইলেকট্রনের বেলায় নিচেরটা বেশি, তার জন্য তার ব্যাসার্ধ যেটা আছে এটা হবে কম। তাহলে ইলেকট্রনের ব্যাসার্ধ হবে কম। আর প্রোটনের বেলায় ঠিক তার অপোজিট, কিউ বাই এম হলো বেশি, কারণ প্রোটনের কিউ বাই এম হলো কম, কারণ প্রোটনের ভর কম, তার জন্য ব্যাসার্ধ হবে বেশি। ঠিক আছে, এরকম কোশ্চেন থাকে যে প্রোটনের সাইক্লোট্রনের ব্যাসার্ধ বেশি এবং ইলেকট্রনের বৃত্তাকার পথে ঘোরার জন্য যে ব্যাসার্ধ ওইটা কম কেন। ঠিক আছে, তারপর আরও দেখা যায় কি, আর যেটা এটা হলো আর প্রপোর্শনাল টু 1/b, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে বা চুম্বক ক্ষেত্রের সাথে ব্যস্তানুপাতিক। মানে চুম্বক ক্ষেত্র যত তুমি বেশি প্রয়োগ করবা, তোমার বৃত্তাকার পথে ঘোরার ব্যাসার্ধ যেটা আছে ওইটা তত কমে যাবে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র যত বেশি পরিমাণ প্রয়োগ করব, তত বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমে যাবে। ঠিক আছে, এখন এটা তো আমরা বুঝলাম। এখান থেকে আমরা তার বৃত্তাকার পথে ঘোরার জন্য আমরা পর্যায়কাল এবং সেখান থেকে আমরা কম্পাঙ্কে আসবো। এখন তো আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ কি পেলাম? ব্যাসার্ধ পেলাম আমরা এম ভি বাই কিউ ভি। তো এখান থেকে যদি আমি পর্যায়কাল বার করি, নর্মাল ফর্মুলা এস ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, এস ইকুয়ালস টু ভিটি। এখানে আরেকটা ঘটনা আছে, ঘটনাটা হলো বল কিন্তু ক্রিয়াশীল বেগের সাথে লম্বভাবে। ঠিক আছে, তো যেহেতু বলটা বেগের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, তাই এই বলটা বেগের মান বাড়াবেও না
কমাবেও না। ঠিক আছে, ব্যাগের মান বাড়াবেও না কমাবেও না। জেনারেলি বল যে জায়গায় ক্রিয়াশীল হয় সেই জায়গায় ত্বরণের সৃষ্টি হয়, এবং ত্বরণ কাকে বলে? ব্যাগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তো জেনারেলি আমাদের মাথায় আসতে পারে যে এই জায়গায় যেহেতু বল ক্রিয়াশীল, তাহলে হয়তো বা ধীরে ধীরে ব্যাগ বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি এটা টোটালি ভুল ধারণা, কারণ বল হলো ব্যাগের সাথে অভিলম্বভাবে ক্রিয়াশীল, তার জন্য ব্যাগ কোনো সময় বৃদ্ধি পাবে না। ব্যাগ ভি ব্যাগে সে সমবৃত্তীয় পথে এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে সমবেগের ফর্মুলা আমরা ইউজ করব এস ইকুয়ালস টু ভিটি। তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি, মানে দূরত্ব বাই ব্যাগ। তো পর্যায়কাল কি? পর্যায়কাল হলো সম্পূর্ণ বৃত্তাকার পথ একবার আবর্তন করতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল, হোক সেটা তরঙ্গের বেলায়, হোক সেটা আমাদের ইলেকট্রনের বেলায়। যে কোনো ক্ষেত্রে আমরা একটা কণা বা একটা পদার্থ, যেমন পৃথিবীর পর্যায়কাল কত? 365 দিন, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন সময় নেই। সেমভাবে একটা ইলেকট্রন বা প্রোটন বা যে কোনো আধান সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। তো সম্পূর্ণ বৃত্তাকার পথ যদি ঘুরে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 2πr। ঠিক আছে, সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরলে 2πr, এবং ভিটা আমরা এখানে ভি লিখি। তাহলে 2π/v ইন্টু আর এর মান আমরা বসাতে পারি mv/qb। তাহলে ভিবি ক্যান্সেল, থাকবে কি 2πm/qb বা 2πm/qb। তাহলে দেখো এখানে দেখা যায় কি পর্যায়কালের মান যেটা আছে ওইটা আমাদের ব্যাগের উপর নির্ভর করে না। তার মানে ব্যাগ যা খুশি থাকুক, পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। পর্যায়কাল যেটার উপর নির্ভর করে সেটা হলো ভর, আধান এবং চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, ভরের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে যদি তুমি বেশি ভরের আধান নাও তাইলে তার পর্যায়কাল বাড়বো, আর যদি আমরা কম ভরের আধান নিই তাহলে পর্যায়কাল কমবে। আর আধানের সাথে ব্যস্তানুপাতিক, আধান যদি আমরা বেশি নিই তাহলে পর্যায়কাল কমবে, আধান যদি আমরা কম নিই তাহলে পর্যায়কাল বাড়বে। আর চুম্বক ক্ষেত্রের সাথে ব্যস্তানুপাতিক, এটা তো তোমরা আগেই জানো ব্যস্তানুপাতিক হলে কি হয়। আচ্ছা, পর্যায়কাল বোঝার পরে এখন আমাদের যেটা বোঝার ব্যাপার সেটা হলো কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক এন ইকুয়ালস টু কি? 1/, পর্যায়কাল মানে 1/t। তাহলে এটাকে যদি আমরা 1/, করি তাহলে কি লেখা যায়? 1/2π/qb/m। এটা হলো কম্পাঙ্ক, এবং এটা কার কম্পাঙ্ক? সাইক্লোট্রনের কম্পাঙ্ক। ঠিক আছে, এটা হলো সাইক্লোট্রনের কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক n কে ডাইরেক্টলি আমরা বলতে পারি যে সাইক্লোট্রনের কম্পাঙ্ক। দেখো এতটুকু অবধি খুব ভালো একটা জিনিস বুঝাইলাম। দেখো এটা আচ্ছা, এখন এটার মধ্যে আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকে, এটা তো ভালো কথা, এটা সাইক্লোট্রন সাথে রিলেটেড এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও ঠিক আছে। এটার পরে আরেকটা কেস আছে যেটা ইম্পর্টেন্ট, না বললেও ভুল, হ্যাঁ বললেও ভুল, মানে এটা মিডলের দিকে থাকে। ঠিক আছে, মিডলের দিকে এটা থাকে, মানে যদি কোশ্চেন মোটামুটি টাফ করে তাইলে এটা দেওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এখন যে থার্ড পার্ট, প্রথম পার্ট তো বললাম যদি এটা স্থির থাকে, সেকেন্ড পার্ট বললাম, প্রথম পার্ট বললাম সমান্তরালে হলে, এখন হলো অভিলম্বে হলে, এখন হলো আহিত কণাটি চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে গতিশীল হলে। আহিত কণাটি চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে
গতিশীল হলে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখন একটু ব্যাপারটা অন্যরকম। আমরা চুম্বক ক্ষেত্র এখন অভিলম্ব বরাবর দিলে চলবে না। সেই ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্র আমরা দেব জেড এক্স ওয়াই, উপরের দিকটা দিলাম আমরা জেড অক্ষ, ঠিক আছে। এখন চুম্বক ক্ষেত্র হলো আমাদের জেড অক্ষ বরাবর, মানে চুম্বক ক্ষেত্র হলো এই দিক বরাবর, নিচে থেকে উপরের দিকে। তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে আহিত কণাটি একটু আমাদের কি করতে লাগবে, একটু অ্যাঙ্গেল করে গতিশীল করতে লাগবে, ঠিক আছে। তাইলে ধরো আমি এটা আবার অন্য কালার দিয়ে ড্র করলে সুবিধা হবে। এটা আমি এইভাবে ছাড়লাম, ঠিক আছে। এটাকে আমি এইভাবে ছাড়লাম। তার ব্যাকটা যেটা, এটা ধরো ভি, যেটা উলম্বের সাথে থিটা কোণ করে, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে এরকমভাবে, মানে এটা তো চুম্বক ক্ষেত্র এদিকে, তার সাথে আমি এরকম কোণ করে ছাড়লাম, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র এদিক বরাবর আমি এটাকে এরকম কোণ করে ছাড়লাম। তাতে কি হবে, কোণ করে ছাড়াতে এই ব্যাগের দুইটা উপাংশ আসবে, ভি কস থিটা আর ভি সাইন থিটা, ঠিক আছে। ভি কস থিটা, সরি সাইন থিটা যেটা, এটা আমার আগের ফর্মে, ঠিক আছে। আগে যে ভি যে ভূমিকাটা পালন করেছিল, এখানে ভি সাইন থিটাটা সেই ভূমিকা পালন করবে, মানে সেটা বৃত্তাকার পথে ঘুরবে ভি সাইন থিটার জন্য। আর ভি কস থিটা যেটা, এটা হবে সোজা এদিক বরাবর, কারণ সেটা তো তোমার চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, তাহলে সেটা আলাদা কোনো বল অনুভব করবে না। এটা আমরা প্রথম কেসে আমরা দেখেছি যে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি কোনো ব্যাগ থাকে, সে কোনো বল অনুভব করে না। আর ভি সাইন থিটা যেটা, এটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর, এটা বল অনুভব করবে এবং তার জন্য সেটা বৃত্তাকার পথে ঘুরবে। তো দেখা যায় কি, ভি কস থিটা সমবেগে এদিকে চলতে থাকে, আর ভি সাইন থিটার জন্য সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাইলে এই দুইটা কেস একসাথে সম্ভব তখনই যখন সেটা আমাদের এরকমভাবে এটাকে অক্ষ করে ঘুরতে ঘুরতে উপরের দিকে যায় স্প্রিংয়ের মতো। তাহলে কি হয়, সে বৃত্তাকার পথেও ঘুরে এবং সার এদিকেও অগ্রসর হয়। তার মানে তার গতিপথটা যেটা তখন কিছুটা স্প্রিংয়ের ন্যায় হয়ে যায়। বোঝা গেল? সেটা তখন স্প্রিংয়ের ন্যায় হয়ে যায়। এখন আগের যে আমরা ব্যাসার্ধ বার করেছিলাম, সেই ব্যাসার্ধের ফর্মুলা কি ছিল, আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি। এখানে ভি জায়গায় হবে ভি সাইন থিটা, ঠিক আছে। কারণটা কি, কারণটা হলো এই ভি সাইন থিটাটা ওই বৃত্তাকার পথে ঘুরাচ্ছে, আর কস থিটাটা এদিকে সমবেগে অগ্রসর হচ্ছে। দেখো কম্পাঙ্ক পর্যায়কালের ফর্মুলার মধ্যে কিন্তু আমাদের ভি ছিল না, ভি কেটে গিয়েছিল। এখানে কি ছিল, 2 পাই এম বাই কিউবি। তার জন্য এই কেসে চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে যদি গতিশীল হয়, তাহলে আমার পর্যায়কালেরও কোনো পরিবর্তন হবে না এবং কম্পাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না। কারণ এই জায়গায় ভি সাইন থিটা বা ভি কস থিটা কোনোটাই বসার প্রয়োজন নেই, কারণ এই রাশিমালাতে ভি নেই, ঠিক আছে। তার ফলে এখান থেকে আসে তোমার কি বলবো, এখান থেকে আসে তোমার পিচ। পিচটা কি, পিচটা হলো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এটা যে এরকমভাবে স্প্রিংয়ের মতো ঘুরে 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 উপরের দিকে যাচ্ছে, তার সেই এই মাথা এবং এই মাথার মধ্যবর্তী দূরত্বকে বলে পিচ। মানে দুইটা আবর্তনকালের মিডলে যে দূরত্বটা সে অতিক্রম করে তাকে বলা হয় পিচ। তো সে একবার ঘুরে এই জায়গাতে যায়, জিনিসটা দেখো, সে এরকমভাবে এখান থেকে শুরু করে একবার এরকমভাবে ঘুরে সে এই জায়গাতে যায়।
তার মানে তার যে দূরত্বটা সেটা কি হবে, ব্যাগ ইন্টু পর্যায়কাল। দূরত্বটা হবে পিচ, যেটা এটা হবে ব্যাগ ইন্টু পর্যায়কাল। তো দেখো পর্যায়কাল আমরা কি পাইলাম, পর্যায়কাল তো আমরা পাইলাম কিউ 2 পাই, পর্যায়কাল কি 2 পাই এম বাই কিউবি। আর ব্যাগের জায়গায় হবে ভি, যেটা এটা আমাদের লিখতে হবে ভি কস থিটা, ভি কস থিটা। কারণ কি, এদিক বরাবর ব্যাগ কি, এদিক বরাবর ব্যাগ হলো আমাদের ভি কস থিটা। তাহলে কোশ্চেন আসতে পারে পিচ কি এর রাশিমালা, তাহলে আমরা কি লিখুন 2 পাই এম বাই কিউবি আর হলো ভি কস থিটা, এটা হলো পিচের রাশিমালা। আবার বলি পিচ জিনিসটা কি, পিচ জিনিসটা হলো দুইটা আবর্তনের ফলে সে জেড অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটাকে বলে পিচ, দুইটা আবর্তনের মধ্যবর্তী দূরত্বটা। সো এখান থেকে আমি পিচ রাশিমালাটা আমরা পেয়ে গেলাম, মানে সে জেড অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাও আমরা বার করতে পারলাম। এখন বার করার জিনিস হলো সাইক্লোট্রন। তো আমরা এখানে দেখলাম যে সাইক্লোট্রন জিনিসটা কি, সাইক্লোট্রন জিনিসটা হলো ঘুরে ঘুরে পার্টিকেল ঘুরানোর যে প্রসেস সেটাকে বলে সাইক্লোট্রন, এবং পার্টিকেল ঘোরার ঘটনাকে বলে সাইক্লোট্রন। তো অ্যাকচুয়ালি সাইক্লোট্রন হলো একটা ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে আমরা ত্বরণ সম্পন্ন বা হাই ভেলোসিটি বা খুব বেগে খুব জোরে গতিশীল সম্পন্ন ইলেকট্রন আমরা তৈরি করতে পারি বা সৃষ্টি করতে পারি। তো তার জন্য প্রয়োজনীয় চিত্র দেখো, সাইক্লোট্রন এরকম অর্ধবৃত্তাকার বা ডি আকৃতির দুইটা পাত, ঠিক আছে, এরকম ডি আকৃতির দুইটা পাত। ভিডিওর শেষে আমি একটা সাইক্লোট্রনের পিকচার তোমাদেরকে শো করব, সাইক্লোট্রন দেখতে কীরকম হয়। সাইক্লোট্রন বিশাল বড় হয়, একটা রুমের সমান সাইক্লোট্রনের মেশিনটা হয়ে থাকে। তো এটার মধ্যে কি করা হয় দেখো, এখানে একটা অল্টারনেটিং মানে পরবর্তী প্রবাহ লাগানো থাকে। এখন কোয়েশ্চেন হলো পরবর্তী প্রবাহ এটা আবার কি। পরবর্তী প্রবাহ হলো আমাদের এরকম যে সময়ের সাথে সাথে নিজের দিক পরিবর্তন করে, তাকে বলা হয় পরবর্তী প্রবাহ। এটা হলো ধনাত্মক, এটা হলো ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। আর সমপ্রবাহে কি, যেটা সবসময় সেম প্রবাহ পাঠায়, মানে ধনাত্মক প্রবাহ পাঠায়। এখন হলো দেখো সমপ্রবাহে কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, ব্যাটারির একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ থাকে। পরবর্তী প্রবাহে এই পজিটিভ নেগেটিভ থাকে না, কারণ তার একটা তারের মধ্যেই পজিটিভও যায় নেগেটিভও যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের যে ফ্যান চালাই, বাল্ব চালাই, মোবাইলের চার্জার, এটা আমরা এরকমভাবে যদি প্লাগ পয়েন্টে ঢুকাই তাহলেও ফ্যান চলে, মোবাইল চার্জ হয়, উল্টাভাবে ঢুকাইলেও চার্জ হয়, ফ্যান চলে। তার মানে তার মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, ঠিক আছে, ভালো কথা। এখন দেখো কিভাবে কাজ করে। এখানে আমি একটা পজিটিভ আধান রাখলাম, ঠিক আছে। তো ততক্ষণে পরবর্তী প্রবাহে সে পজিটিভ হলো, সে নেগেটিভ হলো। তাহলে সম আধান কী করে পরস্পরকে বিকর্ষণ, বিষম আধান কী করে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই নেগেটিভ পজিটিভটাকে আকর্ষণ করবে, এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তাতে কি হবে, সে এটার মধ্য দিয়ে কিছু ঢুকে যাবে। ঢুকার ফলে সে তো পরবর্তী, তখন নেগেটিভটা আসবে, নেগেটিভটা আসাতে সে নেগেটিভ, সে পজিটিভ। তখন কি সে পজিটিভ এবং পজিটিভ যে আধানটা, এই আধানটা এটার ভিতরে আছে এবং ভিতরে থাকাতে সে পজিটিভ হয়ে গেল। এখন পজিটিভ পজিটিভ কী করবে, বিকর্ষণ করবে, আর পজিটিভ নেগেটিভ কী করবে, আকর্ষণ করবে। তখন তাকে ধাক্কা দিয়ে জুড়ে এটার মধ্যে ঠেলে দেবে। তো ঠেলে দেবার পরে কি হবে, ঠেলে দেওয়ার পরে তখন সে আবার পজিটিভ, সে আবার নেগেটিভ। তখন এই পজিটিভকে সে আবার ধাক্কা দেবে, ধাক্কা দেওয়াতে সে এরকমভাবে আবার ঘুরবে, এরকমভাবে ঘুরে 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 ঘুরে, এবং প্রত্যেকবারে তার মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, ঠিক আছে। কারণ কি, তারপর এটা এরকমভাবে নির্গত হবে, প্রত্যেকবারে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তার কারণটা কি, কারণ
প্রত্যেকবারই তাকে ধাক্কা দেওয়া হয় এবং টান দেওয়া হয়। পজিটিভ পজিটিভ একসাথে হয়ে তাকে ধাক্কা দেয়, আর অপোজিট দিকে নেগেটিভ তাকে টান দেয়। মানে প্রত্যেকবারে তার মধ্যে বল কাজ করে এবং এই বলের জন্য তার বেগ ক্রমশ বাড়তে বাড়তে লাস্ট অবধি সে প্রচণ্ড বেগে নির্গত হয়। ঠিক আছে, লাস্ট অবধি সে প্রচণ্ড বেগে নির্গত হয়। এখন ঘটনা হলো যে নির্গত হওয়ার প্রয়োজন কি, বা সাইক্লোট্রনের আমাদের প্রয়োজন কি, ব্যবহার কি। সাইক্লোট্রন দিয়ে আমরা জেনারেলি সাইক্লোট্রন দিয়ে আমরা যা করি এটা হলো লেজার ট্রিটমেন্ট। ঠিক আছে, লেজার যা করে সাইক্লোট্রন দিয়ে তাই করা হয়। যেমন ধরো একটা বিল্ডিং বানানো হলো, বিল্ডিং কোনো সময় কখনো ইঞ্জিনিয়ার নিজের হাতে বানায় না। ঠিক আছে, ইঞ্জিনিয়ার তার মেটেরিয়ালস, তার উপাদান, তার স্ট্রাকচার, তার বিল্ডিংয়ের ডায়াগ্রাম পুরোপুরি সব ড্র করে দেয় কন্ট্রাক্টরের কাছে। তো কন্ট্রাক্টর কি করলো, বিল্ডিংটা তৈরি করলো ধরো 120 কোটি বাজেট নিয়ে। এখন পুরা রং টং করা বিল্ডিং ফুল কমপ্লিট। এখন ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা করব যে বিল্ডিংটার মধ্যে কি কোনো 2 নাম্বারই হলো কি না। তো বিল্ডিং জায়গায় জায়গায় ভেঙে দেখা তো সম্ভব না। আর যদি জায়গায় জায়গায় ভেঙে দেখে যে কতটুকু ইট, কতটুকু বালু, কতটুকু পাথর, কতটুকু রড দিল, তাতে তো বিল্ডিং আবার ক্ষতিগ্রস্ত, আবার বাজেট বেড়ে যাবে। তখন কি করা হয়, সাইক্লোট্রন, ছোটো সাইক্লোট্রন দিয়ে দেখা হয় যে বিল্ডিংটা ঠিক আছে কি না। মানে এখানের যে ব্যাগ সম্পন্ন, এই ব্যাগটাকে এরকমভাবে স্থির করা হয়, ধরো যে সে পাথরকে ভেদ করতে পারবে না কিন্তু ইটকে ভেদ করতে পারবে। তো যে জায়গার মধ্যে পাথর ইউজ করার প্রয়োজন, যেমন আরসিসি পিলার, সেখানে ইঞ্জিনিয়ার যন্ত্রটা দিয়ে টেস্ট করবে। যদি সে ইলেকট্রন ভেদ করে যায় তাহলে বুঝবে যে সেখানে সে ঘোটালা আছে কিছু, সেখানে ইট ব্যবহার করা বা বালু ব্যবহার করা, পাথর সেখানে ব্যবহার করে নাই। পাথর যদি ব্যবহার করতো তাহলে এই সাইক্লোট্রনের যে আধান সম্পন্ন কণা ভেদ করে যেতে পারতো না এবং তাকে সিগন্যাল দিত না যে এখানে কোনো ঘোটালা আছে। তো এইসব কাজে আমাদের সাইক্লোট্রন ব্যবহার করা হয়। এখন সাইক্লোট্রনের ক্ষেত্রে আমরা যে ব্যাসার্ধ যেটা আমরা বার করেছিলাম এটা সেম সাইক্লোট্রনের এই ক্ষেত্রেও ব্যাসার্ধ mv/qv। এখান থেকে ব্যাক বার করলে v = qvr/m। তাহলে এই আহিত কণার গতিশক্তি যদি আমরা বার করি, গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হলো 12 mv²। তার মানে k = 12 mv²। 12 mv² মানে এটা স্কয়ার, q² b² r²/m²। এটা একটা ক্যান্সেল, থাকবে কি m। তার মানে গতিশক্তির ফর্মুলা কি? কে ই মানে গতিশক্তি 12 q² b² r²/m। এটাই হলো সাইক্লোট্রনে কণার গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত। তারপর আরেকটা টপিক বুঝামু, তার সাথেই আজকের লেকচারটা শেষ। সাইক্লোট্রন এতটুকু পর্যন্তই। তারপরে নেক্সট যেটা, এটা হলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। ঠিক আছে, সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ এতটুকু পর্যন্ত দেখলাম। এখন দেখব আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ কীরূপ হয়। সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ কীরূপ হয় সেটা এখন দেখার বিষয়। তো চলো দেখা যাক কীরূপ হয়। এটা আবার আমাদের এত ভেজাল নাই, এটা ইজিলি বোঝা যায় যে সুষম কি বলে তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ কীরূপ হয়। তো জেনারেলি আমরা জানি যে F = কি QE, আবার F = ma। তার মানে ma = QE, a = QE/m। তার মানে চুম্বক ক্ষেত্রে সে এই ত্বরণটা লাভ করবে, তড়িৎ ক্ষেত্রে তাড়িতিক বলের জন্য সে এই ত্বরণটা লাভ করবে।
এখন কেস নাম্বার 1, আহিত কণাটি যদি প্রাথমিকভাবে স্থির হয়, এটা আবার অন্য কালার দিয়ে লিখি, আহিত কণাটি প্রাথমিকভাবে স্থির। নাম্বার 1, আহিত কণাটি প্রাথমিকভাবে স্থির। তো প্রাথমিকভাবে স্থির মানে তার ইউ যেটা সেটা হলো আমাদের 0। ঠিক আছে, প্রাথমিক বেগ 0। অন্তিম বেগ কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ইউ তো 0, এ কি পাইলাম আমরা? কিউ ই বাই এম টি। তার মানে কিউ ই টি বাই এম হলো ভি। আর এস কি? দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ তো 0, তাহলে হাফ কিউ ই বাই এম টি স্কোয়ার। ঠিক আছে, প্রাথমিকভাবে যদি স্থির হয় তাহলে তার অন্তিম বেগ এবং সরণ বার করার ফর্মুলা এটা। এখন আহিত কণাটি ই এর অভিমুখের সাথে অভিলম্বভাবে যদি প্রবেশ করে, আহিত কণাটি ই এর অভিমুখে ইউ বেগে যদি তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে। কেস নাম্বার 2, আহিত কণাটি ই এর অভিমুখে ইউ বেগে প্রবেশ করলে, এটাও কিন্তু আমাদের ই এর অভিমুখী। ঠিক আছে, এটাও আমাদের ই এর অভিমুখী। এখন হলো ইউ বেগে যদি প্রবেশ করে তাইলে আমরা তো সিম্পল ফর্মুলা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো লাগাও, ইউ প্লাস এ কি পেলাম? কিউ ই বাই এম টি। শেষ। আবার এস ইকুয়ালস টু কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো সেমভাবে ইউ টি প্লাস হাফ, এর জায়গায় কিউ ই বাই এম টি স্কোয়ার। এই দুইটার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি এখন ই এর সাথে অভিলম্বভাবে প্রবেশ করানো হয় তাহলেই হয় প্রবলেমটা। মানে ছোট্ট একটা ডিরাইভেশন, অ্যাকচুয়ালি এটা প্রবলেম না, ছোট্ট একটা ডিরাইভেশন এবং খুব মজাদার। আহিত কণাটি ই এর অভিমুখে অভিলম্বভাবে প্রবেশ করলে, মাঝখানেরটা মুছে বা ইউ বেগে থাক কতটা, এখানে লেখা দিবা অভিলম্বভাবে, অভিলম্বভাবে। ঠিক আছে, মানে আহিত কণাটি ই এর অভিমুখে ইউ বেগে অভিলম্বভাবে প্রবেশ করলে তখন কি হবে? তখন দেখো ই এর অভিমুখে অভিলম্বভাবে, তার মানে এখানে আমার একটা ডায়াগ্রাম যেটা ড্র করতে লাগবে সেটা হলো এই, এদিকে দিয়ে দাও ই এর সাথে অভিলম্বভাবে, মানে এই দাঁড়াও এটা অন্য কালার দিয়ে লিখি, এটা হলো আমাদের এক্স অক্ষ। এদিকে আমি ইউ বেগে ছাড়লাম ই এর অভিলম্বভাবে। তো কিউ আদানকে যদি আমরা ই তড়িৎ ক্ষেত্রে ছাড়ি তাহলে সে যে বলটা পায় সেটা হলো কিউই। ঠিক আছে, তাইলে সে এই বলের প্রভাবে তার ধীরে ধীরে পথটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এদিকে তো কোনো সে বল পাবে না, কারণ ই এর অভিলম্বভাবে কোনো বল সে পাবে না, কিন্তু এদিকে ই এর দিকে সবসময় একটা বল পাবে যেটা হলো কিউই, তার জন্য তার গতিপথটা এরকম হয়ে যাবে। এখন দেখো, যে কোনো একটা সময় ধরো টি সময়ে সে এখানে আছে, তার মানে টি সময়ে সে এক্স দিকের যে দূরত্বটা অতিক্রম করলো তাকে ধরি আমি এক্স। তার এক্স অক্ষ বরাবর যে ব্যাগটা সেটা কিন্তু ইউই থাকবে, সেটা পরিবর্তন হবে না। তার মানে এস ইকুয়ালস টু ভিটি যদি ইউজ করি, তার জন্য এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু টি, টি ইকুয়ালস টু এক্স বাই ইউ। এটা আমরা এখান থেকে পাই। ইউ এর এক্স অক্ষ বরাবর যে ব্যাগটা সেটা আমার পরিবর্তন হবে না, সেটা ইউই থাকবে। তার মানে গ্রাফটা এরকম না হয়ে এরকম হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা টি ইকুয়ালস টু এক্স বাই ইউ পেলাম। কিন্তু ওয়াই অক্ষ বরাবর তার কিন্তু কোনো প্রাথমিক বেগ নেই। ওয়াই অক্ষ বরাবর তার প্রাথমিক বেগ কি? ইউ ইকুয়ালস টু 0।
তাইলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সরণ বার করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রয়োগ করে এস এর জায়গায় লিখবো ওয়াই, ইউ তো 0 প্লাস হাফ। এ কি? এ হলো আমরা এফ ইকুয়ালস টু কিউ ই, এম এ ইকুয়ালস টু কিউ ই, এ ইকুয়ালস টু কিউ ই বাই এম। তার মানে কিউ ই বাই এম, আর টি কি বার করলাম এক্স বাই ইউ হোল স্কোয়ার। তার মানে হাফ কিউ ই বাই এম এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ই এক্স স্কোয়ার 2m ইউ স্কোয়ার ওয়াই। এখন দেখো এটাকে কি রূপে লেখা যায়। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2m ইউ স্কোয়ার বাই কিউ ই, ভালো কথা, ওয়াই। এখন এটাকে যদি আমরা একটা ধ্রুবক হিসাবে ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই এরকম লেখা যায়, এবং এটা হলো অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তোমরা এটা পড়েছ হয়তো বা তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টে, যে এফ ইকুয়ালস টু যদি এরকমভাবে থাকে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, সেটা হয় আমাদের অধিবৃত্তের সমীকরণ। তার মানে তার যে গতিপথটা সেটা হবে আমাদের অধিবৃত্তাকার। ঠিক আছে, সেটা হবে আমাদের অধিবৃত্তাকার। এই হলো আমাদের সাইক্লোট্রন, এবং মানে আহিতকণার গতিপথের উপর চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যেসব ঘটনা ঘটে তার ব্যাখ্যা। খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা বুঝাইলাম, এবং এটা জেনারেলি একটু টাফ। তো এটা ভালো করে দেখো, ভালো করে বুঝার ট্রাই করো। ঠিক আছে, এটা ভালো করে দেখো এবং ভালো করে বুঝার ট্রাই করো। তুলানো? আচ্ছা, এখন যেহেতু আমাদের কাছে আরেকটু টাইম আছে, তাতে আমি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওইটা আমি আলোচনা করে দিই। এটা অনেকবারই বোর্ড এক্সামে এসেছে, সে হোক সিবিএসসি হোক, টিবিএসসি হোক, আইসিএসসি হোক, যাই হোক, এটা যে কোনো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হলো যে সুষম চুম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। সুষম চুম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। এগেন বলি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেটা বোঝানোর জন্য আমার প্রয়োজনীয় চিত্র আঁকতে লাগবো। তো কুণ্ডলীটাকে আমি একটু চেষ্টা করে দেখাই এরকমভাবে। এদিকে কারেন্ট ঢুকবে, এদিকে নির্গত হবে। আর চুম্বক ক্ষেত্রটাকে আমি এই ডাইরেকশনে অন্য কালার দিয়ে বুঝাই। চুম্বক ক্ষেত্র ধরো এই ডাইরেকশনে, চুম্বক ক্ষেত্র। আর দেখো তাইলে চুম্বক ক্ষেত্র এই ডাইরেকশনে, তারপরে কারেন্ট এই ডাইরেকশনে যাই, এই ডাইরেকশনে আসে। তাহলে কি হবে, চুম্বক ক্ষেত্র প্রবাহ যদি এরকম হয়, তো এটা ছিল আমাদের চুম্বক ক্ষেত্র, এটা হলো বল, এটা হলো কারেন্ট। তো দেখো এটা এরকমভাবে হবে, তাহলে বল কাজ করবে কোন দিকে? বল কাজ করবে আমার নিচের দিকে, এটার বেলায় বল কাজ করবে উপরের দিকে, যদি আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ব্যবহার করি। ঠিক আছে, কুণ্ডলীটার এদিকে একটা বল
এবং নিচের দিকে একটা বল এবং উপরের দিকে একটা বল অনুভব সে করবে। বোঝা গেল? ভালো কথা। এখন কি করা যায়, আমরা কি বার করব? টর্ক। তাইলে এখানে কিছু জিনিস আমাদের ধরতে লাগে, সেটা হলো এই কুণ্ডলিটার দৈর্ঘ্য আমরা ধরি এল, এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য ধরি আমরা এল এবং প্রস্থ ধরি আমরা বি। ঠিক আছে, দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি। তাহলে আপাতত টর্কের মান কি? যে কোনো একটা বল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমি নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ। তো এখানে হবে কি? সিএফ। ঠিক আছে, সিএফ। এখন দেখো যে এফ ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা আছে বিআইএল। এটা আবার কি ফর্মুলা? এটা হলো যদি কোনো চুম্বক ক্ষেত্রে তার থাকে, ঠিক আছে, যদি কোনো চুম্বক ক্ষেত্রে তার থাকে তাহলে তারের এল দৈর্ঘ্যে যে বলটা সে অনুভব করবে সেটা হলো এফ ইকুয়ালস টু বিআইএল। এখন কথা হলো সে বল কেন অনুভব করবে, ঠিক না? কারণটা হলো দেখো, তারের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন কারেন্টটার জন্য তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, জানি আমরা। এখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র এবং তারের মধ্য দিয়ে চুম্বক ক্ষেত্র বা তারের চারিদিকে তার নিজস্ব কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র, দুইটা মিলিত হয়ে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি করবে এবং এই বলের মান এফ ইকুয়ালস টু বিআইএল। তো এখানের ভিতরে আমরা ধরে নিই চুম্বক ক্ষেত্রের মান বি, কারেন্ট তো আমরা কিছু ধরলাম না, কারেন্টও ধরে নিই আই। তাহলে এফ এর জায়গায় কী লিখুন আমরা? এফ ইকুয়ালস টু কী লেখা যায়? ডাইরেক্ট আমরা বিআইএল। আর সিএফ মানে কি? এই আয়তাকার কুণ্ডলীর প্রস্থ মানে বি। আর এল ইন্টু বি কি? এল হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ। এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, বিআইএ। এখন যদি কুণ্ডলীটি একটা তার না হয়ে এন সংখ্যক তারের পেঁচানো কুণ্ডলী হয় তাহলে এটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে এবং আসে টাউ ইকুয়ালস টু বিনা, বিআইএন এ টাউ ইকুয়ালস টু আসে বিনা। ঠিক আছে, একদম সোজা। এখানে জাস্ট মনে রাখার বিষয়টা হলো এফ ইকুয়ালস টু বিআইএল। ঠিক আছে, কারণ টর্ক হলো বল ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য তো আমরা এখানে তার প্রস্থটা হবো, চিত্র থেকে আমরা বুঝতে পারি বাহুর দৈর্ঘ্য এটা, তার মানে আয়তাকার কুণ্ডলীর প্রস্থ। আর তার ফলে এফ ইকুয়ালস টু বিআইএল যদি আমরা লিখি তাইলে এখানে এল ইন্টু বি হয়ে যায় তার ক্ষেত্রফল। ওই জায়গাতে আমরা লিখি এ, যেখানে ধরে আনিবা এ হলো আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল। এখন কুণ্ডলীর পাক সংখ্যা যদি একের জায়গায় এন হয় তাহলে আমাদের এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমরা সলিনয়েড এবং টরয়েডের মধ্যে সেম জিনিসটা পড়েছিলাম। তার জন্য আমি এন দিয়ে মাল্টিপ্লাই করলাম, এন দিয়ে মাল্টিপ্লাই করার পরে আসলো টাউ ইকুয়ালস টু বিআইএনএ মানে বিনা। বুঝা গেল? এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের। এটা প্রায় সময় বোর্ডে এসে থাকে। ঠিক আছে, এখানে আমি বেশি থিওরিটিক্যাল প্রসিডিউরে গেলাম না, মানে বেশি লেখালেখি করে বুঝালাম না। নোটস আমার কাছে রেডি আছে। যদি কারোর নোটস যদি চাই বা নোটস যদি প্রয়োজন হয় তাহলে সে কমেন্ট বক্সে বলতে পারো, বা নাম্বার যদি থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আমি যেইভাবেই হোক সফট কপি বা হার্ড কপি তোমাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আবার বলছি, ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি পারো ভিডিওটাকে একটু শেয়ার এবং লাইক করে দিও। আর আজকে থাক, আগামী দিন কিছু নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে আবার আসব। তো আগামী দিন বেশি থিওরিটিক্যালি থাকবে আশা করি, কারণ ডিরাইভেশন মোটামুটিভাবে অলমোস্ট শেষ। এই চ্যাপ্টারের ডিরাইভেশন অলমোস্ট শেষ। তো ঠিক আছে, আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।